তেল মাখিয়ে ঢুকাও, না হলে এত মোটা জিনিস এই ছোট জায়গা দিয়ে ঢুকবে না। এমনি একটু চেষ্টা করে দেখি। যদি আমি ব্যথা পাই? ভয় পাচ্ছ কেন? আমি তোমার স্বামী। তোমাকে কি আমি ব্যথা দিতে পারি বলো? ঠিক আছে, খাটের উপর এসো। লক্ষ্মী বউ আমার, ভয় পেও না, কাছে এসো। আহ, আমার খুব ব্যথা করছে। প্লিজ ছাড়ো, জ্বলে যাচ্ছে ব্যথায়। এমন করে কেউ করে? আরে শুরুই তো করতে দিলা না, আর এখনই এমন করছো? আর প্রথমে তো একটু ব্যথা লাগবেই, ভয় পাওয়ার কিছু নেই। এই, থামো বলছি। এত ব্যথা পাবো জানলে আমি তোমায় ঢুকাতে দিতাম না। এখন রেখে দাও, পরে হবে, প্লিজ। আরে ঢুকে গেছে তো, একটু ধৈর্য ধরো। একটু তেল লাগালি ঢুকে যাবে। এত মোটা যে ঢুকতেই চাচ্ছে না। এত মোটা জিনিস এই ছোট ফুটোর ভেতরে ঢুকবে কি করে? কোনো বুদ্ধি নাই মাথায়? একটু বুদ্ধি করে কাজ করতে পারো না? বিয়ের আগে বললে তো আমি সাইজ জানিয়ে দিতাম। দেখো, আমি বুঝিনি যে এত টাইট হবে। জানলে এইভাবে করতামই না। এই তো ঢুকে গেছে। আর চেঁচিও না, সব ব্যথা এক্ষুনি চলে যাবে। উফ, বাবা বাঁচলাম। এমন ভাবে ঢোকালে মনে হচ্ছে ছিলে গেছে। পুরো লাল করে ফেলছো। দেখো কেমন লাল হয়ে আছে। সরি বেবি, আমি না বুঝতে পারিনি। নেক্সট টাইম খেয়াল করব। হুম, হয়েছে হয়েছে। আর সরি বলতে হবে না। যা করার তা তো করেই ফেলছো। তেল পানি কত কাহিনী না করলে ঢুকানোর জন্য। এইভাবে কেন বলছো? আমি তো ভেবেছিলাম তুমি খুশি হবে, কিন্তু তুমি যে এত ব্যথা পাবে সেটা কি আমি জানতাম? দেখো, রক্ত বের করে ফেলছো। কাল সকালে ভাবিদেরকে বলবো। এই না না না, একদম না। একদম ভাবিকে বলো না প্লিজ। ভাবি তাহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি তো বলবোই। বলবো যে আপনার দেবর একটা অপদার্থ, কোনো কাজ ঠিকমতো করতে পারে না। প্লিজ না, সবার সামনে আমার মান সম্মান যাবে। হয়েছে বাপু, তোমার আবার মান সম্মান আছে নাকি? অপমান করলে ভালোভাবে করো। এইভাবে কি অপমান করে? ঢুকিয়ে তো দিলে, এখন তো আর বেরই হচ্ছে না। এই ঢুকানোর সময় তুমি সুপার গ্লু আঠা ব্যবহার করেছিলে নাকি? না, কেন বলো তো? হঠাৎ কেন আঠার কথা বললে? প্রথমে তো ঢুকতেই চাচ্ছিল না, পরে তেল দেওয়াতে ঢুকে গেল। এখন বেরোতেই চাচ্ছে না। এই, প্লিজ বের করো, খুব জ্বলছে। কেঁদো না তুমি, আমি বের করার চেষ্টা করছি। এই থুতু দিয়ে ট্রাই করি, কি বলো? যা খুশি করো, কিন্তু বের করো। ছোটবেলায় শুনেছিলাম সাবান দিয়ে ঢুকালে নাকি ভালো হয়। বাবা, এটাও জানো? তোর প্রথমে সাবান দিয়ে ঢুকাতে দিলেই তো পারতে। এই, ভাবিকে ডাকো। ভাবি নিশ্চয়ই সাহায্য করবে বের করতে। আমি টানাটানি করেও বের করতে পারছি না, আর ভাবি পারবে? আচ্ছা, ফোন দিচ্ছি, ওয়েট। যা করার জলদি করো, আমার খুব জ্বলছে। শাওন ওর ভাবিকে ফোন দিল। ফোন বেজে চলছে, কিন্তু কিছুতেই কেউ ফোন ধরছে না। বাচ্চা আর কেটে যাচ্ছে। কয়েকবার চেষ্টা করার পরেও ফোন ধরল না। রাত তো তেমন হয়নি। আম্মু কি এখনই ঘুমিয়ে পড়লো? এখন কি করব বুঝতেই পারছি না। আচ্ছা দাঁড়াও, সাবান মেখে তারপর ট্রাই করি। শাওন ওয়াশরুম থেকে সাবান এনে নেহার আঙুলে ভালোভাবে লাগিয়ে দিল। এবার টান দিতে বেরিয়ে গেল আংটিটা। আহ, বাবা রে বাবা, বাঁচলাম আমি। তোমার এই আংটিটা তোমার কাছেই রাখো। এত দাম দিয়ে আংটি কিনে লাভ কি, যদি ঢুকাতে আর বের করতে এত কষ্ট হয়? সরি বেবি, খুব কষ্ট হয়েছে তাই না? দেখি আঙ্গুলটা। আহারে, লাল হয়ে গেছে। দাঁড়াও, মলম লাগিয়ে দিচ্ছি। হুম, লাগিয়ে দাও। শাওন ড্রয়ার থেকে ফার্স্ট এইড কিট আর মলমটা বের করল এবং আস্তে আস্তে নেহার আঙুলে আলতোভাবে লাগিয়ে দিল। এবার একটু ভালো লাগছে। তুমিও অনেক কষ্ট করেছো বেবি। এবার ঘুমাও। রাত তো অনেক হলো। বেশি রাত জাগা ঠিক হবে না। ঘুমাবো? ঘুমাবো মানে? আজ আমাদের বাসরাত নেহা। এর রাত জীবনে একবার আসে। আজকে একটু ওইসব করবো না? না, একদম কাছে আসার চেষ্টা করবে না। তোমাকে আমার পাশে ঘুমাতে দিয়েছি, এটাই তোমার সাত পুরুষের ভাগ্য। এমনভাবে বলছো কেন বেবি? একটা রাতই তো। না, দূরে যাও, কাছে আসবে না বললাম। তোমাকে বিয়ের আগেই শর্ত দিয়েছি যে আমার পরীক্ষা শেষ হবার আগে আমাকে টাচ করা যাবে না, কিন্তু তুমি টাচ করছো।
প্লাস অনেক দূর পর্যন্ত গিয়েছো। এই বেবি এমন করো না প্লিজ, বেশিক্ষণ লাগবে না তো। আমি তো জানি তুমি টি-20 খেলোয়াড়, তোমার দ্বারা টেস্ট সম্ভব না। আর আমি এখন চাইও না। প্লিজ একটু দাও। শাওন, হাত সরাও। এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমার শাড়ি ধরে টানলে এবার কিন্তু কামড় দিব। কামড় আমিও দিতে পারি, আমারও দাঁত আছে। এখন ঘুমাও বেবি। তুমি না আমার সোনা বেবি, আমার কিউট বেবি। প্লিজ ঘুমাও। আর বেশি দিন নেই তো পরীক্ষার, মাত্র 1.5 বছর বাকি। কি বললা 1.5 বছর? তুমি জানো 1.5 বছর মানে কি? 1.5 বছর মানে 547 দিন, 13,128 ঘন্টা, 7,87,680 মিনিট, 4,72,60,800 সেকেন্ড। তুমি হিসাবও করে ফেলছো। তুমি না পারো বটে। এই শোনো, আমি না বলছি মানে না। যা বলো হবে না। আমি ঘুমালাম, ডিস্টার্ব করবে না। যদি ইচ্ছে করে জড়িয়ে ধরে ঘুমাও, এইটুকু স্যাক্রিফাইস করলাম, এর বেশি কিছু না। নেহার মুখের এই কথা শুনে শাওন একটা বড় নিঃশ্বাস ফেলল। আজকে আর যাই হোক, বিড়াল মারাটার হলো না। নিজের ব্যর্থতা নিয়ে কালকে বন্ধুদের সামনে কি মুখ দেখাবে শাওন? বন্ধুরা যখন বাসরের বীরত্ব নিয়ে গল্প শুনতে চাইবে, তখন শাওন কি জবাব দিবে? এসব ভাবতে ভাবতে শাওনের চোখে ঘুম চলে এলো। একটা বিশাল বড় বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে শাওন আর নেহা। বিল্ডিংয়ের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে ওরা। শাওন নেহার দিকে এগোতে চাইছে, কিন্তু পারছে না। শাওন হাঁটছে তো হাঁটছে, কিন্তু দূরত্ব যেন শেষই হচ্ছে না। নেহা যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে। হঠাৎ এক বিশাল দমকা হাওয়া নেহাকে ছাদ থেকে ফেলে দিল। শাওন সবটুকু প্রচেষ্টা চালিয়ে নিজের সর্বোচ্চ দেওয়ার পরও নেহাকে আর ধরতে পারল না। নেহা! ঘুম ভেঙে গেল শাওনের। শাওন আশেপাশে তাকিয়ে দেখল সে নিজের বিছানায়, আর নেহা তার পাশে শুয়ে আছে। কি হলো? হঠাৎ চেঁচিয়ে উঠলে কেন? আমি মাত্র একটু ঘুমিয়েছিলাম। শাওন নেহাকে দেখে আর নিজেকে সামলাতে পারল না, খুব শক্ত করে জড়িয়ে ধরল। এই, হঠাৎ কি হলো তোমার? নেহা, কখন আমাকে ছেড়ে যাবে না তো? হঠাৎ এই প্রশ্ন? না এমনি, আগে বলো ছেড়ে যাবে না তো? বেঁচে আছি যতদিন তোমার মাথা খাবো ততদিন, আর মরে গেলে পেতনি হয়ে জ্বালাবো। জ্বালিও সমস্যা নেই নেহা, একটু চুমু দেই তোমাকে। হঠাৎ এত ভদ্র হয়ে গেলে কিভাবে? চুমু দিব কি না? দাও। তবে আর কিছু না, জাস্ট চুমুতেই শেষ, না হলে খবর আছে। সবসময় তুমি আমার পাশে থেকো, আর কিছু লাগবে না। নেহা শাওনের এমন আচরণের কারণ বুঝতে পারল না, তবে মন্দ লাগলো না নেহার কাছে। নেহা শাওনের বুকে মাথা গুজে ঘুমাতে লাগল, আর শাওন নেহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাতটা কেটে গেল। সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল শাওনের। পাশে নেহা নেই। নেহা কোথায় গেল? কি হলো, চেঁচাচ্ছ কেন? ঘুম ভেঙে গেছে তোমার? আমি ভাবলাম চা বানিয়ে নিয়ে আসি। চা বানাতে হবে না, কাজের লোক আছে, ওরাই দেখে নিবে। আর আম্মু তো আছেই। কালকে বউ হয়ে এসছো, আর আজকে রান্নাঘরে চলে গেছো। এত বকছো কেন? চা বানাতেই তো গিয়েছিলাম। এদিকে আসো, তোমাকে একটু দেখি। নেহা ভদ্র মেয়ের মতো গাল ফুলিয়ে শাওনের সামনে এসে দাঁড়ালো। শাওন এক নজরে তাকিয়ে আছে নেহার দিকে। আসলে নেহার সাথে বিয়েটা হওয়ার চান্স খুব কম ছিল শাওনের, কারণ নেহার আব্বু মেয়েকে ডাক্তার বানাবেন, আর তিনি চান না তার মেয়ে পড়াশোনা শেষ করার আগে বিয়ে করুক। কিন্তু শাওন জেদি ছেলে, নেহার আব্বুকে বোঝানোর জন্য কোনো চেষ্টায় বাদ দেয়নি। শাওন নেহার আব্বুর পায়ে পর্যন্ত পড়েছে নেহাকে বিয়ে করার জন্য। অবশেষে শাওনের আব্বু ঝগড়া করে বিয়ে দিয়ে এনেছে দুজনকে। শাওন নেহাকে প্রচণ্ড ভালোবাসে, যেটা নেহাও জানে, তাই তো ওর কথা সহজে ফেলতে পারে না। নেহার ইচ্ছে ডাক্তার হবে সে, কিন্তু সে এর আগে কোনোভাবে বেবি কনসেপ্ট করতে চায় না, কারণ ডাক্তারিতে অনেক পড়াশোনা করতে হয়, আর প্রেগনেন্ট অবস্থায় এসব কারই বা ভালো লাগে। তাই নেহার শাওনের প্রতি এই একটা বিষয়ে কোনো আপোষ চলে না। এই, কি হলো? কিছু বলো না কেন? শুধু তো তাকিয়েই আছো। শাওন এবার নেহার হাতটা ধরল। নেহা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহার হাত ধরে একটা হ্যাচকে টান মেরে এনে কোলে বসালো শাওন। এই, সকাল সকাল আবার কি শুরু করলে? একটু রোমান্স করি, এই শোনো।
তোমার ঠোঁটের ওই জায়গায় কি যেন লেগে আছে। কোথায়? ঠোঁটে? কই দেখলাম না তো। আমার কথা বিশ্বাস হচ্ছে না? ঘুরে বসো, আমি পরিষ্কার করে দিচ্ছি। বাট চালাকি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। একেবারে ওটা কেটে দিব বলে দিলাম। শাওনের কথা মতো নেহা ঘুরে বসলে ঠোঁট পরিষ্কার করার নাম করে নেহার গালে একটা চুমুকে দেয়। নেহা এবার বুঝতে পারল সাহেবের মতলবটা কি। এই ছিল তোমার মনে? বদমাস, চিটার, বাটপার! আজকে তোমার একদিন তো আমার একদিন। এই সরি সরি, আসলে আমি এইভাবে করতে চাইনি। তুমি তো আমাকে দাও না, তাই ছলে বলে কৌশলে কাজ করতে হয়। আজকে খালি একবার ধরতে পারি, তোমার ছল বল আর কৌশল বের করে দিব। ছোট্ট বাচ্চাদের মতো শাওন দৌড়াচ্ছে আর পেছনে নেহা। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগায় শাওন তাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেল। নরম কিছুর উপর নিজের মাথাটা আবিষ্কার করল সে। কিন্তু এই মাঝ রাস্তায় এটা কে? শাওন চোখ খুলে দেখতেই পেল এটা কোনো মানুষ। আর মানুষ বলে শেষ না, এটা একটা মহিলা মানুষ। শাওন এক লাফে উঠে গেল। মাটিতে ওর শালি রিয়া শুয়ে আছে। হ্যালো দুলাভাই, কোমরটা তো ভেঙে দিয়েছে। সকাল সকাল তা এত তাড়াহুড়ো করে কোথায় যাওয়া হচ্ছিল শুনি? আর এরিয়া তুমি কোথায় থেকে এলে? সরি, আসলে একটু পেনিকে ছিলাম তো, তাই খেয়াল করিনি। তুমি মাইন্ড করো না প্লিজ। তা দৌড়াচ্ছিলেন কেন সেটা তো বলবেন। আরে হয়েছে কি, তোমার বান্ধবী নেহা। তুমি তাহলে এইখানে চান্দু? সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে গল্প করছো। এই মেয়েটা রিয়া না? হ্যাঁ আমি রিয়া। এমনভাবে বলছিস যেন ভূত দেখছিস। ভুলে গিয়েছিলাম যে বাড়িতে তোরাও এসেছিস। সবই বুঝলাম, কিন্তু কোমরে এভাবে হাত দিয়ে আছিস কেন? আসলে ব্যাপারটা হলো, আরে তেমন কিছু না, মাটিতে পড়ে গিয়েছিল রিয়া, আর সেই থেকেই একটু ব্যথা পেয়েছে। বাট জিজু আপনিও তো পড়ে গিয়েছিলেন, আমার কথা একা কেন বলছেন? মিজু, তুমিও পড়ে গিয়েছিলে আর রিয়াও পড়ে গিয়েছিল। ব্যাপারটা কেমন যেন লাগছে। কাহিনী কি? এটা বলে রিয়া আর শাওনের দিকে তাকিয়ে ভ্রু নাচাতে লাগলো নেহা। এদিকে রিয়া সত্যি কথা বলছে আর শাওন চাইছিল না ও সত্যিটা বলুক, কারণ নেহা এখন যা খেপে আছে, কি হুলস্থুল কাণ্ড করে বসে আল্লাহ মাবু জানে। কি হলো? এই রিয়া, ঘটনা কি? দুজনেই পড়ে গিয়েছিলি মানে? ও তেমন কিছু না বেবি, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনা তো সবার জীবনই হয়। অতীত মনে না রেখে ভবিষ্যতের ব্যাপারে ভাবা উচিত। এইবার তো একদম শিওর যে কোনো ভেজাল আছে, না হলে তো তুমি এমন করতে না। এই রিয়া, বল তো কি হয়েছে? তেমন কিছু না, আমি আসছিলাম এদিকে আর জিজুও আসছিল। আমাদের মাঝখানে একটা ধাক্কা লাগে আর আমরা দুজনেই মাটিতে পড়ে যাই, এটুকুই। এই তাহলে তোমার দুর্ঘটনা? লুচ্চা একটা মেয়ে দেখলেই খালি গায়ে পড়ো। আমি থাকবো না তোমার সাথে। আমি এখনই বাড়ি চলে যাব। বেবি, তুমি আমি ভুল বুঝছো। আসলে আমি ইচ্ছা করে করিনি। কি হলো ব্যাপারটা? এত উত্তেজিত হয়ে পড়লো কেন? উত্তেজনা তোমার বান্ধবীর তেমন নাই, ও কেবল শুধু রাগই করতে পারে। আমি এখন যাই, না হলে মহারানী কেঁদে বন্যা নিয়ে আসবে। শাওন নেহার পিছন পিছন নিচে গেল। নেহা গাল ফুলিয়ে সোফায় বসে আছে। এই রাগ করছো কেন? আমি তো ইচ্ছা করে করিনি। কে রাগ করেছে? আমি রাগ করতে যাব কেন? তুমি যেখানে খুশি যাও, যা খুশি করো, তাতে আমার কি? তাতে আমার কিছু না। তাহলে রিয়ার সাথে একটু রোমান্স করে আসি। তোমার বান্ধবীর চেহারাও কিন্তু মাশাআল্লাহ খারাপ না। কুত্তা, তুই এখান থেকে এক পা নড়ে দেখ, তোর পা খোড়া করে দেব আমি। এমন ঘুষি মারবো যে সব দাঁত পড়ে যাবে। এখন রাগ হচ্ছে কেন? আচ্ছা যাব না, যাও। আমার ঘুমটা হয়নি ঠিক মতো, একটু ঘুমাবো। এই বলে নেহার কোলে মাথা রাখতে গেল শাওন, কিন্তু নেহা উঠে চলে গেল আর যাওয়ার সময় হাসতে লাগলো। মেয়ে মানুষের মন বুঝতে পারে এমন কোনো পুরুষ এখনো পৃথিবীতে জন্মই নেয়নি। ১.৫ বছর পর আজকে নেহার পরীক্ষা শেষ। নেহার স্বপ্ন সফল হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নেহা একজন ডাক্তার হবে। বাড়িতে ফিরে শাওনের জন্য অপেক্ষা করছে নেহা। শাওন একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার, সারা দিন ব্যস্ত থাকে। মাসের ৫-১০ দিন থাকে বিদেশে। রাত হয়ে গেছে, শাওন বাড়ি ফিরছে। কোথায় ছিলে সারাদিন? কাজ ছিল তাই ব্যস্ত ছিলাম। তাই বুঝি? তাহলে আমার ফোন ধরনি কেন? বললাম না ব্যস্ত ছিলাম, খুব টায়ার্ড, আমি ঘুমাবো। জানতে চাইলে না?
আজকে আমার পরীক্ষা কেমন হয়েছে? তুমি ভালো ছাত্রী, তাই পরীক্ষা নিশ্চয়ই ভালোই হবে। এটা আবার জিজ্ঞাসা করে কি আছে? হুম, পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু তুমি কেমন যেন হয়ে গেছো। আমি কেমন হয়ে গেছি মানে? আমি আবার কেমন হয়ে গেছি? আগের মতো আর কেয়ার করো না আমাকে। কই, করি তো কেয়ার। যা লাগে তোমার সব এনে দেই তো। খাবার সময় খোঁজ নেই তো। অসুস্থ হলে পাশে থাকি, আর কি। আগে কাছে আসার জন্য কেমন করতে, এখন আর করো না। তোমাকে বউ হিসেবে পেয়েছি, এটা আমার ৭ পুরুষের ভাগ্য। আর টাচ করা, সেটার আশা তো এই জন্মে বাদ দিয়েছি। এভাবে বিধিয়ে বিধিয়ে বলছো কেন? আমি তো এইভাবেই কথা বলি। তোমার কাছ থেকে ১.৫ বছর সময় নিয়েছিলাম, সেটা শেষ। তুমি আমায় টাচ করতে পারো। এমবিবিএস শেষ হলে পিএইচডি করো, স্বপ্ন পূরণ করো, যাও। খুব বার বেড়েছে তোমার, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি আজকে তোমায়। কি হলো? দরজা বন্ধ করছো কেন? জামা কাপড় খুলছো কেন? ছি ছি ছি। আজকে তোমাকে ধর্ষণ করব আমি, মনের মতো করে মজা করব। তাই বুঝি? কিন্তু এটা তো আমার কাজ, আমি ভালো পারি। এটা বলেই শাওন রুমের লাইটটা অফ করে দিল। দুজন মেতে উঠল এক উন্মাদনায়। রুমের ভেতরে শুধু নেহার জোরে নিঃশ্বাস পড়ার শব্দ শোনা যাচ্ছে। আহ শাওন, প্লিজ আস্তে করো। আমি তো আগে কোনোদিন করিনি, ব্যথা করছে খুব। একটু ওয়েট করো, কিছুক্ষণ পর ভালো লাগবে। আমাকে ভালোবাসো শাওন, আরো বেশি ভালোবাসো। তুমি শুধুই আমার। এই যে, আপনাকে বলছে, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।